হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো এবং তোমাদের প্রত্যেককে স্টাডি বুকস আই চ্যানেলে অনেক অনেক স্বাগত। প্রিয় বন্ধুরা, আমরা যত রকমই চাকরির পরীক্ষাগুলো দিই না কেন বা আমরা যখন স্কুলে পড়াশোনা করতাম, আমরা দেখতাম ইতিহাসের এক ধরনের প্রশ্ন খুব বেশি পরীক্ষায় আসে। দেখো, ইতিহাস মানেই রাজায় রাজায় যুদ্ধ, এবং আমরা দেখতে পারতাম আমাদের একটা প্রশ্ন খুব বেশি আসে, সেটা হলো যে কোন একটা যুদ্ধের নাম দিয়ে দেয় এবং সেখান থেকে জিজ্ঞাসা করা হয় এই যুদ্ধটা কবে হয়েছিল অথবা কাদের মধ্যে হয়েছিল। যেমন আমরা পড়েছি পানিপথের প্রথম যুদ্ধ, পানিপথের দ্বিতীয় যুদ্ধ, পলাশির যুদ্ধ, বক্সারের যুদ্ধ, এইগুলো আমরা আগে থেকেই পড়েছি। তো এইগুলো থেকে প্রশ্ন পরীক্ষায় আসে যে কোন যুদ্ধটা কাদের মধ্যে হয়েছিল বা কত সালে হয়েছিল। আজকের ভিডিওয়ে আমি আলোচনা করব আমাদের ভারতের ইতিহাসে একদম প্রাচীন যুগ থেকে বর্তমান যুগ পর্যন্ত যত রকম যুদ্ধ রয়েছে সমস্ত যুদ্ধ একটা ভিডিওর মধ্যে আলোচনা করব, এবং তোমরা এই ভিডিওটা থেকে নোট বানিয়ে নিতে পারবে এবং নোট বানিয়ে তোমরা নিজের মতো করে পড়াশোনা করতে পারবে। চলো ক্লাসটা শুরু করি, সবাই খুব মনোযোগ দিয়ে করবে এবং নোট বানিয়ে নেবে। তো ভারতের ইতিহাস প্রধানত আমাদের শুরু হয় সিন্ধু সভ্যতা থেকে। কোন সভ্যতা থেকে? সিন্ধু সভ্যতা থেকে। এবং তারপরে ভারতে আসে বৈদিক সভ্যতা, এবং বৈদিক সভ্যতায় একটা যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধের নাম হচ্ছে 10 রাজার যুদ্ধ। কি বললাম? 10 রাজার যুদ্ধ। 10 রাজার যুদ্ধ। সেই সময় ভারতবর্ষে যখন আর্যরা আসে, এবং সেই সময় ভারতবর্ষে বেশ কিছু উপজাতি বসবাস করত, এবং এই উপজাতির মধ্যে একটা যুদ্ধ হয়েছিল যেটাকে ভারতের ইতিহাসে 10 রাজার যুদ্ধ বলা হয়। এটা কত খ্রিস্টাব্দে হয়েছিল? এটা 1400 খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল। 1400 খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল। এগুলো তোমরা নোট করবে। প্রথম যুদ্ধ 10 রাজার যুদ্ধ, এটা হয়েছিল 1400 খ্রিস্টপূর্বাব্দে। কাদের মধ্যে হয়েছিল? আগেই বললাম যে ভারতবর্ষে সেই সময় বিভিন্ন গোষ্ঠী বসবাস করত, সেই গোষ্ঠীর মধ্যে যুদ্ধ বেঁধেছিল, যেটা হচ্ছে 10 রাজার যুদ্ধ। যুদ্ধটা কোথায় হয়েছিল? যুদ্ধের স্থান কোথায়? সেটা হচ্ছে রাভি নদীর তীরে। রাভি নদীর তীরে। এই রাভি নদীর প্রাচীন নাম হলো পারুশানী নদী। পারুশানী নদী। পারুশানী নদী। এবার দেখো, রাভি নদীর প্রাচীন নাম যে পারুশানী নদী, বা প্রাচীনকালে এই নদীকে পারুশানী নদী বলা হতো, সেই কথাটা আমরা কোথা থেকে জানতে পারি? সেটা আমরা জানতে পারি ঋগ্বেদ থেকে। এবং এই যুদ্ধের কথাও আমরা জানতে পারি ঋগ্বেদ থেকে। এবং ঋগ্বেদই হলো প্রাচীন বেদ বা প্রথম বেদ, এবং মানব জাতির প্রথম আইনও বলা হয় ঋগ্বেদকে। এই ঋগ্বেদ থেকে আমরা 10 রাজার যুদ্ধের কথা জানতে পারি। ঋগ্বেদের বিভিন্ন মণ্ডলে ভাগ ছিল, তো ঋগ্বেদের সপ্তম মণ্ডল থেকে, ঋগ্বেদের সপ্তম মণ্ডল থেকে আমরা এই 10 রাজার যুদ্ধের কথা জানতে পারি। এবং এই যুদ্ধে জয়লাভ করে ভরত জাতি। ভরত জাতি এই যুদ্ধে জয়লাভ করে। তোমরা পরপর নোট বানাতে থাকবে, যে প্রথমে লিখবে 10 রাজার যুদ্ধ, তারপর লিখবে কোন সালে হয়েছিল, লিখবে যে 1400 খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল, তারপর অবস্থান লিখবে কোথায় হয়েছিল, রাভি বা পারুশানী নদীর তীরে। তারপর যেটা লিখবে সেটা হলো যুদ্ধের কাহিনী কোথা থেকে জানতে পারি, লিখবে ঋগ্বেদ থেকে। ঋগ্বেদের সপ্তম মণ্ডল থেকে আমরা এই 10 রাজার যুদ্ধের কথা জানতে পারি, এবং এই যুদ্ধে জয়লাভ করে ভরত জাতি। পরপর তোমরা নোট বানাবে এইভাবে। এবং এই অনেক ঐতিহাসিক মনে করেন, যেটা কি মনে করেন, যে ভরত জাতির নাম থেকেই আমাদের দেশের নাম হয়েছে ভারতবর্ষ, যেটা অনেক ঐতিহাসিক মনে করে থাকেন। তো এই ছিল 10 রাজার যুদ্ধের কথা। আশা করি বোঝা গেছে। তোমরা পর পর যেভাবে আমি বলছি সেভাবে নোট বানাবে। নোট বানালে তোমাদের পড়তে বা পরবর্তী সময় যখন তোমরা পড়বে বা রিভিশন দিবে তখন কিন্তু অনেকটা সুবিধা হবে। হয়েছে 10টা যুদ্ধ ক্লিয়ার? চলো বোর্ডটাকে এবার পরিষ্কার করে নিই, এবং বোর্ডটা পরিষ্কার করে আমরা দ্বিতীয় যুদ্ধের কথায় চলে আসি। ওকে, 10 রাজার যুদ্ধ সমাপ্ত। এইবার আমাদের মগধ, ষোড়শ মহাজন পদের সম্পর্কে তোমরা নিশ্চয়ই পড়েছো। সেখান থেকে মগধ সব থেকে শক্তিশালী একটা জনপদ ছিল, এবং সেই মগধে একটা বংশ শাসন করতো, তার নাম হচ্ছে মৌর্য বংশ। তার ইতিহাস তোমাদের আমি যখন পড়াবো একদম সিলেবাস ধরে ধরে,
সেই সময় বলে দেব যে কিভাবে মগধ সিংহাসন লাভ করে, কিভাবে মৌর্য সাম্রাজ্য মগধে প্রতিষ্ঠিত হয়। তো এইখান থেকে একটা যুদ্ধের কথা আমাদের পড়তে হবে, সেটা হলো হিদাসপিসের যুদ্ধ। হিদাসপিসের যুদ্ধ, হিদাসপিসের যুদ্ধ, হিদাসপিসের যুদ্ধ। এটা কবে হয়েছিল? হিদাসপিসের যুদ্ধ হয়েছিল 326 খ্রিস্টপূর্বাব্দে। 326 খ্রিস্টপূর্বাব্দে হিদাসপিসের যুদ্ধটা হয়েছিল। কোথায় হয়েছিল? ঝিলাম নদীর তীরে। ঝিলাম নদীর তীরে, ঝিলাম নদীর তীরে হিদাসপিসের যুদ্ধটা হয়েছিল। কাদের মধ্যে হয়েছিল সেটাও জানতে হবে, পরীক্ষায় আসে। এই হিদাসপিসের যুদ্ধ বা ঝিলাম নদীর তীরে যুদ্ধটা হয়েছিল গ্রেট আলেকজান্ডারের সঙ্গে পুরুর। গ্রেট আলেকজান্ডারের সঙ্গে পুরুর, গ্রেট আলেকজান্ডারের সঙ্গে পুরুর হিদাসপিসের যুদ্ধটা হয়েছিল 326 খ্রিস্টপূর্বাব্দে ঝিলাম নদীর তীরে। ওকে, এবার দেখো এই আলেকজান্ডার কে ছিল তার আগে বলে রাখি, এই যুদ্ধে আলেকজান্ডার জয়লাভ করে। কিন্তু দেখো আলেকজান্ডার জয়লাভ করলেও সে পুরুর সঙ্গে যে যুদ্ধটা করে জয়লাভ করলো, যে পুরুকে আবার তার সাম্রাজ্যটা ফিরিয়ে দিয়েছিল। কেন ফিরিয়ে দিয়েছিল? তার কারণ হচ্ছে আলেকজান্ডার সেই সময় একজন বিরাট বড় মাপের একজন রাজা ছিল, তার প্রচুর সৈন্য সামন্ত ছিল, সেই তুলনায় পুরুষ সামান্য কিছু সৈন্য ছিল। এবার দেখো আলেকজান্ডার যুদ্ধ করে পুরুর সঙ্গে তো যুদ্ধ করলো, কিন্তু পুরু যে বীরত্বের সঙ্গে যুদ্ধটা করলো, যে ভয় পেল না, সেই সাহসিকতার জন্য আলেকজান্ডার পুরুর কাছে যে সম্পত্তিটা পাওয়ার কথা বা যে সাম্রাজ্যটা পাওয়ার কথা সেটা পুরুকে ফিরিয়ে দিয়েছিল। এই আলেকজান্ডার কে ছিল? আলেকজান্ডার ছিল ম্যাসিডোনিয়ার রাজা। আলেকজান্ডার ছিল ম্যাসিডোনিয়ার রাজা। এগুলো সবাই নোট করবে তোমরা। ম্যাসিডোনিয়ার রাজা ছিল আলেকজান্ডার। ওকে, যুদ্ধটা কোথায় হয়েছিল? যুদ্ধটা হয়েছিল ঝিলাম নদীর তীরে। ঝিলাম নদীর তীরে যুদ্ধটা হয়েছিল। এবার এখান থেকে যে প্রশ্নটা আসে, এই যে আমরা আলেকজান্ডারের কথা বললাম, এই আলেকজান্ডার তো ম্যাসিডোনিয়ার রাজা ছিল, তাহলে আলেকজান্ডার ভারতে প্রবেশ করেছিল কিভাবে? সেটা একটা প্রশ্ন, খুব ভালো একটা প্রশ্ন আসে। তো এই আলেকজান্ডার ভারত এসেছিল 326 খ্রিস্টপূর্বাব্দে। 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ভারত এসেছিল একটা গিরিপথের মধ্য দিয়ে, সেটা হচ্ছে খাইবার গিরিপথের মধ্য দিয়ে। খাইবার গিরিপথ, খাইবার গিরিপথের মধ্যে দিয়ে আলেকজান্ডার ভারতে প্রবেশ করেছিল। কত খ্রিস্টাব্দে? 326 খ্রিস্টপূর্বাব্দে। এবং ভারতে প্রবেশ করে পুরুর সঙ্গে যুদ্ধ বাঁধিয়েছিল, সেটা ঝিলাম নদীর তীরে। যে যুদ্ধটাকে আমরা কি বলছি? হিদাসপিসের যুদ্ধ। কি যুদ্ধ বলছি? হিদাসপিসের যুদ্ধ। এবং আলেকজান্ডার ভারতে কত সময় কাটিয়েছিল? ভারতে আলেকজান্ডার 19 মাস কাটিয়েছিল। 19 মাস আলেকজান্ডার ভারতবর্ষে কাটিয়েছিল। এই পয়েন্টটাও তোমরা নোট করে নাও, কারণ এই পয়েন্টটাও পরীক্ষার সময় দেওয়া হয়। এবার দেখো আলেকজান্ডার যখন ভারতে আসলেন এবং পুরুর সঙ্গে যুদ্ধ করলেন, তখন মগধের সিংহাসনে কে বসে রয়েছে সেটা আমাদের জানতে হবে, সেটাও কিন্তু পরীক্ষায় আসে। সেখানে মগধের সিংহাসনে কে বসে রয়েছে? ধননন্দ। ধননন্দ তখন মগধের সিংহাসনে বসে রয়েছে, এবং ধননন্দই হলো নন্দ বংশের শেষ শাসক। এটা একটা প্রশ্ন পরীক্ষায় আসে। কি বললাম? হিদাসপিসের যুদ্ধ বা আলেকজান্ডারের সঙ্গে পুরুর যুদ্ধ যখন হচ্ছে, তখন মগধের সিংহাসনে বসে রয়েছে ধননন্দ। এবং ধননন্দকে, ধননন্দ হলো নন্দ বংশের শেষ শাসক, সেটাও পরীক্ষায় আসে। এবার তাহলে জানতে হবে নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে করেন? প্রতিষ্ঠাতা করেন মহাপদ্ম নন্দ। মহাপদ্ম নন্দ নন্দ বংশের প্রতিষ্ঠা করেন। এবার দেখো নন্দ বংশের যখন শেষ হচ্ছে মগধে, তখন মগধে নতুন একটা বংশ শাসন করা শুরু করছে, সেটা হচ্ছে মৌর্য বংশ। কি বললাম? মৌর্য বংশ। নন্দ বংশ শেষ হওয়ার পর মগধের সিংহাসনে বসছে মৌর্য বংশ, এবং মৌর্য বংশের প্রতিষ্ঠাতা করেন কে? চন্দ্রগুপ্ত মৌর্য। এবার কার সাহায্য নিয়েছিল? তিনি চাণক্য বা কৌটিল্য সাহায্য নিয়েছিল। এবার এর মধ্যে একটা বড় ইতিহাস রয়েছে। এটা আমরা কি করব? যখন আমরা ডিটেলস পড়াশোনা করব, একদম প্রাচীন যুগের ইতিহাসটা যখন আমরা পড়বো বা মগধের ইতিহাস পড়বো,
সিলেবাস ধরে ধরে সেই সময় আলোচনা করব। আজকের আমাদের টপিক হচ্ছে শুধু যুদ্ধগুলোকে কভার করা। ওকে, তো এই নিয়ে আমাদের দুটো যুদ্ধ কভার হয়ে গেল। এরপরে যে যুদ্ধটা হচ্ছে ভারতের ইতিহাসের সব থেকে একটা গুরুত্বপূর্ণ যুদ্ধ বা প্রাচীন ভারতের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা যুদ্ধ, সেটা হচ্ছে কলিঙ্গ যুদ্ধ। কি বললাম? কলিঙ্গ যুদ্ধ। এরপরে 3 নাম্বার যে যুদ্ধের কথা আমরা পাচ্ছি সেটা হচ্ছে কলিঙ্গ যুদ্ধ। কলিঙ্গ যুদ্ধ, কলিঙ্গ যুদ্ধ। ওকে, কলিঙ্গ যুদ্ধ কবে হয়েছিল? কলিঙ্গ যুদ্ধ হয়েছিল 261 খ্রিস্টপূর্বাব্দে, অর্থাৎ হিদাসপিসের যুদ্ধর অনেক পরে হয়েছিল। কলিঙ্গ যুদ্ধ হয়েছিল 261 খ্রিস্টপূর্বাব্দে, আর হিদাসপিস হয়েছিল 226 খ্রিস্টপূর্বাব্দে। ওকে, তো কলিঙ্গ যুদ্ধ হলো 261 খ্রিস্টপূর্বাব্দে। এবং তোমাদের যেটা জানতে হবে, সরি, হিদাসপিস যেটা হয়েছিল সেটা 326 খ্রিস্টপূর্বাব্দে। একটু তো মিস্টেক হয়ে গেছিল বলার সময়, সেই সময় যদি ভুল বলে থাকে ঠিক করে নাও, ওটা হয়েছিল 326 খ্রিস্টপূর্বাব্দে। আর একবার বলে দিই, হিদাসপিসটা হয়েছিল 326 খ্রিস্টপূর্বাব্দে, আর কলিঙ্গ যুদ্ধ হচ্ছে 226 খ্রিস্টপূর্বাব্দে। কলিঙ্গ যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? আচ্ছা, কোথায় হয়েছিল সেটা আগে দেখে নিই। কলিঙ্গ যুদ্ধ হয়েছিল দয়া নদীর তীরে, বিহারের দয়া নদীর তীরে। বিহার বা ঝাড়খণ্ড হতে পারে, এই বিহার বা ঝাড়খণ্ডের দয়া নদীর তীরে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল। এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, কলিঙ্গ যুদ্ধ কোন নদীর তীরে হয়েছিল? কোন নদীর তীরে হয়েছিল? দয়া নদীর তীরে। কাদের মধ্যে হয়েছিল? কলিঙ্গ যুদ্ধটা কাদের মধ্যে হয়েছিল? তার মধ্যে একজনের নাম আমরা সবাই জানি, মৌর্য সম্রাট অশোক। অশোক, অশোক কে ছিল? অশোক ছিল মৌর্য সম্রাট। ওকে, মৌর্য সম্রাট অশোক তখন মগধের সিংহাসনে রয়েছে। এই অশোকের সঙ্গে কলিঙ্গ যুদ্ধটা হয় কলিঙ্গরাজ মহাপদ্মনাভের। অশোকের সঙ্গে যুদ্ধ হয় কলিঙ্গরাজ মহাপদ্মনাভের। ওকে, এগুলো পরপর তোমরা নোট করবে। কলিঙ্গ যুদ্ধ হয়েছিল 261 খ্রিস্টপূর্বাব্দে। কোন নদীর তীরে? দয়া নদীর তীরে। কোন নদীর তীরে? দয়া নদীর তীরে। এবং কলিঙ্গ যুদ্ধ কাদের মধ্যে হয়? অশোকের সঙ্গে কলিঙ্গরাজ মহাপদ্মনাভের, এই দুজনের মধ্যে কলিঙ্গ যুদ্ধটা হয়েছিল। যুদ্ধে কে জয়লাভ করে? যুদ্ধে অশোক জয়লাভ করেছিল। অশোক যুদ্ধে জয়লাভ করেছিল। এবং এই যে দয়া নদীর কথা আমরা পেলাম, এই দয়া নদীতে লাখ লাখ মানুষের রক্তে ভেসে পুরো দয়া নদী লাল হয়ে গিয়েছিল, মানে লাল রঙের হয়ে গিয়েছিল। এত মানুষ এই কলিঙ্গ যুদ্ধে মারা গিয়েছিল। এবার কলিঙ্গ যুদ্ধের যে ভয়াবহতা, সেই ভয়াবহতা দেখার পরেই কিন্তু অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল। অশোক কি করেছিল? অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল। কলিঙ্গ যুদ্ধের যে ভয়াবহতা, সেইটা দেখার পরে অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করে। এই বৌদ্ধ ধর্ম কার কাছে গ্রহণ করেছিল? উপগুপ্তের কাছে। উপগুপ্তের কাছে, বা যাকে বলা হয় মঙ্গলীপুত্র তিসা। মঙ্গলীপুত্র তিসা বলা হয়, বা মঙ্গলীপুত্র তিসা বলা হয়। এই মঙ্গলীপুত্র তিসা বা উপগুপ্তের কাছে অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করে। এবং এটাও বলা হয় যে অশোক তার অনেক ভাই বা যত ভাই ছিল সব ভাইকে হত্যা করে সিংহাসনে বসেছিল। এবং এই কলিঙ্গ যুদ্ধের পর অশোক তার উপগুপ্ত, অশোকের একটা ভাই ছিল, সেই উপগুপ্তের কাছ থেকে বৌদ্ধ ধর্মটা গ্রহণ করেছিল অশোক। এবং তারপরে আমরা যাকে চণ্ডাশোক বলি, সেই চণ্ডাশোকই পরিণত হয়ে গেছিল ধর্মাশোকে। ওকে, সেই চণ্ডাশোক পরিণত হলো ধর্মাশোকে। এবং বৌদ্ধ ধর্ম গ্রহণ করার পরে পরেই অশোক একটা কাজ করলো। আগে তার রাজধানী ছিল পাটলিপুত্র। আগে রাজধানী ছিল পাটলিপুত্র। সেই পাটলিপুত্র থেকে রাজধানী স্থানান্তর করলো কোথায়? তোষালিতে। পাটলিপুত্র থেকে রাজধানী স্থানান্তর করলো তোষালিতে। কোথায় স্থানান্তর করলো? তোষালিতে। ব্যাস, এই কটা পয়েন্ট পড়ে রাখলেই হবে কলিঙ্গ যুদ্ধ থেকে। ওকে, এবং এই তোষালিতেই আচ্ছা, তোষালিতে এবং এই পাটলিপুত্রে অশোক কি করেছিল? তৃতীয় বৌদ্ধ সম্মেলনের আয়োজন করেছিল। সেই বিষয়টা আমরা যখন বৌদ্ধ ধর্ম পড়বো সেই সময় পড়ে নেব। ওকে, তো এই ছিল আমাদের ভারত ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা যুদ্ধ, কলিঙ্গ যুদ্ধ। ওকে, ব্যাস, প্রাচীন ইতিহাস থেকে এই কটা যুদ্ধ পড়লেই হয়ে যাবে।
কি কি যুদ্ধ পেলাম? 10,000 যুদ্ধ, হিদাসপিসের যুদ্ধ এবং কলিঙ্গ যুদ্ধ। প্রাচীন ভারত ইতিহাস থেকে এই তিনটে যুদ্ধ আমাদের পড়ে নিলে হয়ে যাবে। এবার আমরা প্রবেশ করব আমাদের মধ্যযুগের ভারতের ইতিহাসে। আমাদের মধ্যযুগের ভারত ইতিহাস কখন থেকে শুরু হয়? যখন মুসলিমরা ভারত আক্রমণ করছে। যখন মুসলিমরা ভারত আক্রমণ করছে তখন থেকে আমাদের ভারত ইতিহাসে শুরু হয়ে যাচ্ছে মধ্যযুগের। মুসলিমরা কত খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করে? প্রথম যে মুসলিম ভারত আক্রমণ করে 712 খ্রিস্টাব্দে। 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম। মোহাম্মদ বিন কাসিম 712 খ্রিস্টাব্দে প্রথম ভারতে আক্রমণ করে। ভারতের কোন জায়গাটা আক্রমণ করে? ভারতের সিন্ধু প্রদেশ। ভারতের সিন্ধু প্রদেশে আক্রমণ করে। ভারতের সিন্ধু প্রদেশে আক্রমণ করে। কে আক্রমণ করে? মোহাম্মদ বিন কাসিম। এগুলো নোট করতে হবে। ওকে, মোহাম্মদ বিন কাসিম সিন্ধু প্রদেশে আক্রমণ। সিন্ধু প্রদেশে কোথায় আক্রমণ করে? দেবল আক্রমণ করে। সিন্ধু প্রদেশের দেবলে আক্রমণ করে মোহাম্মদ বিন কাসিম। এবং সেই সময় দেবলের সম্রাট কে ছিল? দাহির। দেবল বা সিন্ধু রাজা ছিল সেই সময় দাহির। দাহির ছিল সিন্ধু রাজা এবং দাহিরকে পরাজিত করে দেয় মোহাম্মদ বিন কাসিম। এবার এই যে যুদ্ধ, এই যুদ্ধটাকে আমরা বলছি সিন্ধু নদীর যুদ্ধ। কি বলছি আমরা? সিন্ধু নদীর যুদ্ধ বা সিন্ধুর যুদ্ধ। ব্যাটেল অফ সিন্ধ। ব্যাটেল অফ সিন্ধ বা সিন্ধুর যুদ্ধ। তো এবার যদি প্রশ্ন আসে সিন্ধুর যুদ্ধ বা ব্যাটেল অফ সিন্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 712 খ্রিস্টাব্দে। এবং কার সঙ্গে, কোথায়, মানে কে করেছিল সেটা? মোহাম্মদ বিন কাসিম করেছিল। দেবল আক্রমণ করেছিল। এবং সেই সময় সিন্ধু রাজা কে ছিল সেটাও পরীক্ষায় প্রশ্ন আসে। সিন্ধুর হিন্দু রাজা বা ব্রাহ্মণ রাজা ছিল দাহির। এই ছিল সিন্ধুর যুদ্ধ। সিন্ধুর যুদ্ধের পর আমাদের আরো দুটো গুরুত্বপূর্ণ যুদ্ধ রয়েছে, তরাইনের প্রথম যুদ্ধ এবং তরাইনের দ্বিতীয় যুদ্ধ। এই দুটো যুদ্ধ থেকে পরীক্ষায় সব থেকে বেশিরভাগ প্রশ্ন আসে। কি বললাম? এই দুটো যুদ্ধ একসঙ্গে আমরা আলোচনা করব। তরাইনের প্রথম যুদ্ধ, তরাইনের প্রথম যুদ্ধ এবং তরাইনের দ্বিতীয় যুদ্ধ। তরাইনের দ্বিতীয় যুদ্ধ। দুটো যুদ্ধের কথা আমরা পাই, একটা হলো তরাইনের প্রথম যুদ্ধ, একটা হলো তরাইনের দ্বিতীয় যুদ্ধ। মধ্যযুগের ভারতের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো যুদ্ধ। এই যুদ্ধের পরেই কিন্তু ভারতের সম্পূর্ণ ইতিহাস একটা চেঞ্জ হয়ে যায় এবং এই যুদ্ধের পরেই মুসলিমরা ভারতবর্ষ শাসন করা শুরু করে দেয়। তরাইনের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? 1191 খ্রিস্টাব্দে এবং তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1192 খ্রিস্টাব্দে। কাদের মধ্যে হয়েছিল? তরাইনের প্রথম যুদ্ধ এবং দ্বিতীয় যুদ্ধ, দুটো যুদ্ধই হয়েছিল পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে মোহাম্মদ ঘুরির। কাদের মধ্যে হয়েছিল? পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে মোহাম্মদ ঘুরির। পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে মোহাম্মদ ঘুরির। তরাইনের প্রথম যুদ্ধ এবং তরাইনের দ্বিতীয় যুদ্ধ। প্রথম যুদ্ধ আমরা পাই 1191 খ্রিস্টাব্দে এবং তরাইনের দ্বিতীয় যুদ্ধ আমরা পাই 1192 খ্রিস্টাব্দে। কাদের মধ্যে হয়েছিল? পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে মোহাম্মদ ঘুরির। তরাইনের প্রথম যে যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান জয়লাভ করে বা তৃতীয় পৃথ্বীরাজ চৌহানও বলা হয়। তো সেই যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান কিন্তু জয়লাভ করে গিয়েছিল এবং এরপরে মোহাম্মদ ঘুরিকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু মোহাম্মদ ঘুরি পরবর্তীকালে আবার একটা যুদ্ধ বাঁধায় এবং সুকৌশলে আরো শক্তিশালী হয়ে পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে যুদ্ধ বাঁধায় এবং তরাইনের দ্বিতীয় যে যুদ্ধটা হয় সেই যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান মারা যায়। সেই যুদ্ধে কি হয়? সেই যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান মারা যায়, মানে যুদ্ধক্ষেত্রে মারা যায়নি, পৃথ্বীরাজ চৌহানকে বন্দী করা হয় এবং বন্দী করে হত্যা করা হয় তরাইনের দ্বিতীয় যুদ্ধে। ওকে, তো এই ছিল তরাইনের প্রথম যুদ্ধ এবং তরাইনের দ্বিতীয় যুদ্ধ। এরপরে আরো একটা যুদ্ধের কথা আমরা পাই, সেটা হচ্ছে চান্দেয়ার যুদ্ধ। কি যুদ্ধ সেটা? চান্দেয়ার যুদ্ধ। 3 নাম্বার যে যুদ্ধের কথা পাই এটাও এখানে আলোচনা করে দিই একসঙ্গেই। চান্দেয়ার যুদ্ধ। আচ্ছা, কেন আলোচনা করছি সেটাও বলে দিই। দেখো, চান্দেয়ার যুদ্ধ হয়েছিল মোহাম্মদ ঘুরির সঙ্গে জয়চন্দ্র গাড়ওয়ালের। কার মধ্যে হয়েছিল? সেখানে মোহাম্মদ ঘুরি ছিল এবং এর সঙ্গে ছিল জয়চন্দ্র গাড়ওয়াল।
এর সঙ্গে ছিল জয়চন্দ্র গাড়োয়াল। দেখো, প্রথম যুদ্ধ দ্বিতীয় যুদ্ধের কথা আমরা পড়লাম তরাইনের, এরপরে আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে চান্দেয়ার যুদ্ধ, জয়চন্দ্রের সঙ্গে মোহাম্মদ ঘুরির। এই যে জয়চন্দ্র গাড়োয়ালের কথা তোমাদের বললাম, এই জয়চন্দ্র গাড়োয়াল ছিল পৃথ্বীরাজ চৌহানের শ্বশুর। এটা হয়েছিল 1192 খ্রিস্টাব্দে। এই জয়চন্দ্র গাড়োয়াল কে ছিল? জয়চন্দ্র গাড়োয়াল ছিল পৃথ্বীরাজ চৌহানের শ্বশুর। ওকে, জয়চন্দ্র গাড়োয়াল ছিল পৃথ্বীরাজ চৌহানের শ্বশুর। এই যে যুদ্ধের কথা বললাম এটা হচ্ছিল 1194 খ্রিস্টাব্দে। এবার দেখো, জয়চন্দ্র গাড়োয়ালই কিন্তু প্ল্যান করেছিল পৃথ্বীরাজ চৌহানকে হারানোর, কিন্তু পরবর্তীকালে মোহাম্মদ ঘুরি জয়চন্দ্র গাড়োয়ালকেও পরাজিত করে দিয়েছিল। এবং জয়চন্দ্র গাড়োয়াল ছিল কৌনজের রাজা। কোথাকার রাজা ছিল? কৌনজের রাজা ছিল জয়চন্দ্র গাড়োয়াল। এবং জয়চন্দ্র গাড়োয়ালকেও মোহাম্মদ ঘুরি পরাজিত করে এবং কৌনজ দখল করে নেয়। ওকে, কৌনজ দখল করে নেয়। তো এই তিনটে যুদ্ধ হচ্ছে খুব গুরুত্বপূর্ণ যুদ্ধ, মনে রাখবে, এখান থেকে সব থেকে বেশি কিন্তু প্রশ্ন আসে। ওকে, এরপরে যে যুদ্ধের কথা আমরা পড়বো সেটাও ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ যুদ্ধ, সেটা হলো পানিপথের প্রথম যুদ্ধ। এরপরে সুলতানরা দিল্লি শাসন করতে থাকে। সেখানে 5টা বংশের কথা আমরা পাই: দাস বংশ, খলজি বংশ, তুগলক বংশ, সৈয়দ বংশ এবং লোদি বংশ। এই 5টা বংশ তারপরে দিল্লি শাসন করা শুরু করে এবং এই 5টা বংশ বা সুলতান যুগ শেষ হচ্ছে এবং তারপরে মোগল যুগ শুরু হচ্ছে ভারতের ইতিহাসে। সেইটা যে যুদ্ধের মাধ্যমে, সেটা হচ্ছে প্রথম পানিপথের যুদ্ধ। সেই যুদ্ধটার নাম হচ্ছে প্রথম পানিপথের যুদ্ধ। প্রথম পানিপথের যুদ্ধ কবে হয়েছিল? প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে। 1526 খ্রিস্টাব্দে। তারপরে যে যুদ্ধ তোমরা নোট করবে, প্রথম পানিপথের যুদ্ধ কবে হয়েছিল? 1526 খ্রিস্টাব্দে। প্রথম পানিপথের যুদ্ধ 1526 খ্রিস্টাব্দে, নোট করবে। আচ্ছা, কাদের মধ্যে হয়েছিল? প্রথম পানিপথের যুদ্ধ হয় বাবরের সঙ্গে ইব্রাহিম লোদি। বাবরের সঙ্গে ইব্রাহিম লোদি। বাবরের সঙ্গে ইব্রাহিম লোদির প্রথম পানিপথের যুদ্ধটা হয়েছিল এবং স্বাভাবিকভাবে আমরা দেখতে পাই এই যুদ্ধে বাবর জয়লাভ করে এবং বাবর জয়লাভ করার পরে পরেই দিল্লির ইতিহাস থেকে বা ভারতের ইতিহাস থেকে সুলতান যুগ শেষ হয় এবং ভারতের ইতিহাসে নতুন একটা যুগের সূচনা হয়, সেটা হলো মোগল যুগ। এবার এই যুদ্ধ থেকে গুরুত্বপূর্ণ এই জন্যই বলছি কারণ এই যুদ্ধে বাবর কিন্তু প্রথম আগ্নেয়াস্ত্র ব্যবহার করে। এমন কোন যুদ্ধ যেখানে প্রথম ভারতে আগ্নেয়াস্ত্র মানে কামান বারুদের ব্যবহার হয়েছিল। এর আগে ভারতে যে যুদ্ধগুলো হয়েছিল সেটা তরোয়াল নিয়ে হাতে হাতে যুদ্ধ বলা হয়, কিন্তু বাবরই প্রথম ভারতে আগ্নেয়াস্ত্রের ব্যবহার করেছিল। ওকে, বাবর প্রথম ভারতে আগ্নেয়াস্ত্রের ব্যবহার করেছিল। আচ্ছা, এই যুদ্ধে জয়লাভের পর বাবর নিজেকে কি বাদশা বলে ঘোষণা করেন? এই যুদ্ধে জয়লাভের পর বাবর নিজেকে বাদশাহ বলে ঘোষণা করেন এবং ঘোষণা করার পরেই দিল্লির সিংহাসনে বসেন। ওকে, এই যুদ্ধে বাবর নিজেকে বাদশাহ বলে ঘোষণা করেন এবং ঘোষণা করার পরেই দিল্লির সিংহাসনে বসেন। এবার দেখো, এখান থেকে আমরা একটা জিনিস আগেই পড়েছি যে বাবর কোন বংশজাত ছিল। বাবর মায়ের দিক থেকে এক বংশজাত ছিল, বাবার দিক থেকে এক বংশজাত ছিল, সেটাও কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে। তো বাবর মায়ের দিক থেকে ছিল চেঙ্গিস খার বংশধর, মায়ের দিক থেকে ছিল চেঙ্গিস খা, আর বাবার দিক থেকে তো তৈমুর লং, বাবার দিক থেকে ছিল তৈমুর লং এবং মায়ের দিক থেকে চেঙ্গিস খা। চেঙ্গিস খা, এই দুটো নাম মনে রাখতে হবে। বাবর বাবার দিক থেকে ছিল তৈমুর লং বংশজাত এবং মায়ের দিক থেকে ছিল চেঙ্গিস খার বংশজাত। এবং তৈমুর লং ও চেঙ্গিস খা
দুইজনেই ছিল কিন্তু দুর্ধর্ষ বীর। স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি বাবরও কিন্তু দুর্ধর্ষ বীরই ছিল। এরপরে বাবর অনেকগুলো যুদ্ধ পরপর লড়েছিল, সেইগুলো একবার তোমাদের পরপর লিখে দিই। দেখো, বাবর দিল্লির সিংহাসনে বসার পরে পরেই কিন্তু অনেকগুলো যুদ্ধের সম্মুখীন হয়েছিল। প্রথম তো পানিপথের প্রথম যুদ্ধ লড়লো 1526 খ্রিস্টাব্দে। তার পরের বছরই বাবরকে আরো একটা যুদ্ধ সম্মুখীন হতে হয়। সেটা কি ছিল? সেটা ছিল খানুয়ার যুদ্ধ। খানুয়ার যুদ্ধ, এগুলো খুব গোলমাল হয়ে যায়, পরপর মনে রাখার চেষ্টা করবে। খানুয়ার যুদ্ধ এটা হয়েছিল 1527 খ্রিস্টাব্দে। খানুয়ার যুদ্ধ কার সঙ্গে কার হয়েছিল? বাবরের সঙ্গে, বাবরের সঙ্গে রাণা সংগ্রাম সিংহের। বাবরের সঙ্গে রাণা সংগ্রাম সিংহের কোন যুদ্ধ পেলাম? খানোয়ার যুদ্ধ। কত খ্রিস্টাব্দে হয়? 1527 খ্রিস্টাব্দে, পানিপথের প্রথম যুদ্ধের পরের সাল। তারপরে আমরা যে যুদ্ধ পাই সেটা হচ্ছে ঘরঘরার যুদ্ধ। আচ্ছা, তার আগে আর একটা যুদ্ধ বাবর লড়েছিল, সেটা হচ্ছে চান্দোয়ার যুদ্ধ। এটাও লিখে দিই। চান্দোয়ার যুদ্ধ এর ঠিক পরের বছর 1528 খ্রিস্টাব্দে চান্দোয়ার যুদ্ধ। তো বাবর প্রথম যে যুদ্ধটা করলো সেটা হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ। এই যুদ্ধে জয়লাভের পর বাবর ভারতে শাসন শুরু করলো এবং ভারতে শুরু হলো মোগল শাসন। তারপরে বাবর যে যুদ্ধটা করছে সেটা হচ্ছে খানোয়ার যুদ্ধ। খানোয়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে? 1527 খ্রিস্টাব্দে। কার সঙ্গে কার হচ্ছে? বাবরের সঙ্গে রাণা সংগ্রাম সিংহের। তারপরে বাবর 1528 খ্রিস্টাব্দে যে একটা যুদ্ধ করছে সেটা হচ্ছে চান্ডোয়ার যুদ্ধ। কি বললাম? চান্ডোয়ার যুদ্ধ। সেটা হচ্ছে বাবরের সঙ্গে মেদিনী রায়ের। সেটা বাবরের সঙ্গে হচ্ছে মেদিনী রায়। বাবরের সঙ্গে মেদিনী রায়। মেদিনী রায়ের হচ্ছে এখানে বাবর জয়লাভ করছে। এবং তারপরে অর্থাৎ এর পরের বছরই বাবর আরো একটা যুদ্ধ লড়ছে, সেটা হচ্ছে ঘাড়ঘাড়ার যুদ্ধ। এটা হচ্ছে 1529 খ্রিস্টাব্দে। এটা হচ্ছে বাবরের সঙ্গে ঘাড়ঘাড়ার যুদ্ধ হচ্ছে মামুদ লোদির। কার হচ্ছে? মামুদ লোদির। বাবরের সঙ্গে মামুদ লোদি। তো বাবরের এই চারটে যুদ্ধ সম্পর্কে আমাদের পড়তে হবে। প্রথম তো পানিপথের প্রথম যুদ্ধ পেয়ে গেলাম, বাকিগুলো কিন্তু আমাদের অনেক সময় গন্ডগোল হয়ে যায়। তারপরে যে যুদ্ধটা পেলাম সেটা হচ্ছে খানোয়ার যুদ্ধ। খানোয়ার যুদ্ধ হচ্ছে 1527 খ্রিস্টাব্দে। কার সঙ্গে কার? বাবরের সঙ্গে রাণা সংগ্রাম সিংহের। তারপরে আমরা পাচ্ছি চান্ডোয়ার যুদ্ধ। চান্ডোয়ার যুদ্ধ 1528 খ্রিস্টাব্দে। কার সঙ্গে কার হচ্ছে? বাবরের সঙ্গে মেদিনী রায়ের হচ্ছে। বাবরের সঙ্গে মেদিনী রায়ের হচ্ছে চান্ডোয়ার যুদ্ধ 1528 খ্রিস্টাব্দে। তারপরে আমরা পেলাম ঘাড়ঘাড়ার যুদ্ধ। এটা কবে হচ্ছে? এটা হচ্ছে 1529 খ্রিস্টাব্দে বাবরের সঙ্গে মামুদ লোদি। এই যে মামুদ লোদি, এই মামুদ লোদি ছিল কিন্তু ইব্রাহিম লোদির ভাই। ইব্রাহিম লোদির ভাই ছিল মামুদ লোদি। কিন্তু বাবর এই তিনজনকে পরাজিত করেছিল। আর তার আগে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করেছিল। ওকে, এরপরেই দেখো, এরপরেই কিন্তু বাবর মারা যায়। এরপরে কিন্তু বাবর মারা যায় 1530 খ্রিস্টাব্দে। ওকে, তো যুদ্ধটা জয়লাভ, শেষ যুদ্ধ 1529 খ্রিস্টাব্দে বাবর জয়লাভ করলো। তারপরেই 1530 খ্রিস্টাব্দে বাবর মারা যায়। কত খ্রিস্টাব্দে মারা যায়? 1530 খ্রিস্টাব্দে। 1530 খ্রিস্টাব্দে বাবর মারা যায়। ওকে, তো এর পরে আমরা যে যুদ্ধের কথা পড়বো সেটা হচ্ছে চৌসার যুদ্ধ। ওকে, আচ্ছা, বোর্ডটা আমি পরিষ্কার করে দিচ্ছি। এরপরে যে যুদ্ধের কথা আমরা পড়বো সেটা হচ্ছে চৌসার যুদ্ধ। চৌসার যুদ্ধ, এরপরে আমরা যে যুদ্ধের কথা পড়বো সেটা হচ্ছে চৌসার যুদ্ধ। কবে হয়েছিল এটা? এটা হয়েছিল 1539 খ্রিস্টাব্দে।
চৌসার যুদ্ধটা হয় 1539 খ্রিস্টাব্দে। কাদের মধ্যে হয়েছিল? এটা হয়েছিল শের খাঁর সঙ্গে হুমায়ুন। শের খাঁর সঙ্গে হুমায়ুন। হুমায়ুন কে ছিল? হুমায়ুন ছিল কিন্তু আবার বাবরের ছেলে। শের খাঁর সঙ্গে হুমায়ুনের চৌসার যুদ্ধ হয়েছিল এবং এই চৌসার যুদ্ধে হুমায়ুন জয়লাভ করে। কে জয়লাভ করেছিল? হুমায়ুন জয়লাভ করে, সরি ভুল বললাম, শের খাঁ জয়লাভ করে। আচ্ছা, চৌসার যুদ্ধে শের খাঁ জয়লাভ করে এবং শের খাঁ জয়লাভ করে নতুন নাম নেয় শের শাহ। শের শাহ আলম। শের খাঁ শের শাহ আলম নাম ধারণ করে বা উপনামটা নেয় চৌসার যুদ্ধে হুমায়ুনকে পরাজিত করার পর। এরপরে আর একটা যুদ্ধের কথা পাই, কৌনজের যুদ্ধ। কৌনজের যুদ্ধ, এই কৌনজের যুদ্ধ হয় 1540 খ্রিস্টাব্দে। কৌনজের যুদ্ধ কবে হয়? কৌনজের যুদ্ধ হয় 1540 খ্রিস্টাব্দে। এই যুদ্ধটা হয়েছিল শের শাহের সঙ্গে বা শের খাঁর সঙ্গে হুমায়ুনের। শের শাহ বা শের খাঁর সঙ্গে হুমায়ুনের কৌনজের যুদ্ধটাও হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1540 খ্রিস্টাব্দে। ওকে, এবার দেখো এই যুদ্ধকে আবার বিল্ল গ্রামের যুদ্ধ বলা হয়। কৌনজের যে যুদ্ধটা লড়া হচ্ছে সেই যুদ্ধকে বলা হয় বিল্ল গ্রামের যুদ্ধ। এই কৌনজের যুদ্ধকে আবার বিল্ল গ্রামের যুদ্ধ বলা হয় এবং এই যুদ্ধ হুমায়ুন পরাজিত হয়। এবার দেখো কৌনজের যুদ্ধ বা বিল্ল গ্রামের যুদ্ধে শের শাহ হুমায়ুনকে পরাজিত করে দিল্লির সিংহাসনে বসেন। দিল্লির সিংহাসনে বসেন। দিল্লির সিংহাসনে বসেন এবং হুমায়ুন ভারত থেকে পালিয়ে যায়। ওকে, হুমায়ুন ভারত থেকে পালিয়ে যায়। ওকে, তো এবার দেখো মুঘল যুগ বা মুঘল সাম্রাজ্য কিছুদিনের জন্য হলেও দিল্লিতে থেমে গেল যখন শেরশাহ দিল্লির সিংহাসনে বসলো। ওকে, তো এই দুটো যুদ্ধ আরো ইম্পর্টেন্ট রয়েছে, এই দুটো যুদ্ধ সম্পর্কে পড়তে হবে। প্রথম পেলাম চৌসার যুদ্ধ, যেটা হয়েছিল 34 লেখা হয়ে গেছে 1539 খ্রিস্টাব্দে শের খাঁর সঙ্গে হুমায়ুনের, যেখানে শেরশাহ বা শের খাঁ জয়লাভ করে এবং শের খাঁ জয়লাভের পর শের শাহ আলম নাম ধারণ করে। তারপরের বছর হচ্ছে কৌনজের যুদ্ধ, যেটা আবার হচ্ছে সেই শেরশাহের সঙ্গে হুমায়ুনের। এবার কিন্তু শেরশাহ যুদ্ধে জয়লাভের পর কি করলো? দিল্লির সিংহাসনে বসলো এবং হুমায়ুন দিল্লি ছেড়ে পালিয়ে গিয়েছিল। এবং কৌনজের যুদ্ধকে আমরা বলে থাকি বিল্ল গ্রামের যুদ্ধ। কি বলে থাকি? বিল্ল গ্রামের যুদ্ধ। এরপরে যে গুরুত্বপূর্ণ যুদ্ধের কথা আমরা পড়বো সেটা হচ্ছে পানিপথের দ্বিতীয় যুদ্ধ। আমরা জানি পানিপথে 3টে যুদ্ধ হয়েছিল। প্রথম যুদ্ধটা আমরা পড়ে ফেলেছি 1526 খ্রিস্টাব্দে বাবরের সঙ্গে ইব্রাহিম লোদির। এবার আমরা দেখব পানিপথের দ্বিতীয় যুদ্ধের কথা। এরপরে আমরা দেখব পানিপথের দ্বিতীয় যুদ্ধ। পানিপথের দ্বিতীয় যুদ্ধ সালটা কত? সালটা হচ্ছে 1556 খ্রিস্টাব্দে। পানিপথের দ্বিতীয় যুদ্ধটা হয় 1556 খ্রিস্টাব্দে। এবার আমরা পানিপথের দ্বিতীয় যুদ্ধ সম্পর্কে জানবো। কাদের মধ্যে হয়েছিল? হিমুর সঙ্গে বৈরাম খাঁ। এই বৈরাম খাঁ কে ছিল? আকবরের অভিভাবক। এই যুদ্ধের সময় আকবরের অভিভাবক ছিল বৈরাম খাঁ। পানিপথের দ্বিতীয় যুদ্ধ হিমুর সঙ্গে বৈরাম খাঁর হয়েছিল। এবার দেখো আকবর সেই সময় অনেক ছোট ছিল বয়সে, এই কারণে বৈরাম খাঁর সাহায্যে যুদ্ধটা করেছিল এবং এই যুদ্ধে হিমু সম্পূর্ণভাবে পরাজিত হয় এবং বৈরাম খাঁ যুদ্ধে জয়লাভের পরেই দিল্লির সিংহাসনে আবার পুনরায় আকবর এসে বসে। এবার আবার পুনরায় মুঘল যুগের সূচনা হয় দিল্লিতে, বা মুঘলরা সাম্রাজ্য পরিচালনার দায়িত্ব পায় পানিপথের দ্বিতীয় যুদ্ধের পর থেকে। ওকে, এবার পানিপথের দ্বিতীয় যুদ্ধে জয়লাভের পর আকবর সিংহাসনে বসার পরে পরে আকবরকেও বিভিন্ন যুদ্ধের সম্মুখীন হতে হয়।
তার মধ্যে প্রথম যুদ্ধ আমরা পাচ্ছি হলদিঘাটের যুদ্ধ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেকবার এসেছে। হলদিঘাটের যুদ্ধ পরীক্ষায় অনেকবার এসেছে যে হলদিঘাটের যুদ্ধ কবে হয়েছে, কাদের মধ্যে হয়েছে। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 1576 খ্রিস্টাব্দে। হলদিঘাটের যুদ্ধ হয়েছে 1576 খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধ হয়েছে। কার সঙ্গে? আকবরের সঙ্গে মেবারের রানা প্রতাপের। কাদের সঙ্গে হয়েছে হলদিঘাটের যুদ্ধ? আকবরের সঙ্গে মেবারের রানা প্রতাপের। কোন যুদ্ধ হয়েছে? হলদিঘাটের যুদ্ধ। এবার দেখো, এই যুদ্ধে আকবর জয়লাভ করে, কিন্তু আবার অনেক ঐতিহাসিক মনে করেন যে এই যুদ্ধে কোনো ফলাফল হয়নি, মানে কে জয়লাভ করেছে সেটা কিন্তু জানা যায়নি, যুদ্ধ এমনি এমনি থেমে গেছিল। আবার অনেক ঐতিহাসিক মনে করে যুদ্ধে রানা প্রতাপ হেরে যায় এবং আকবর জয়লাভ করে। তো যুদ্ধটা নিয়ে এরকম মতবিরোধ রয়েছে। আমাদের যেটা জানতে হবে যুদ্ধটা কবে হয়েছিল, সেটা হয়েছিল 1576 খ্রিস্টাব্দে আকবরের সঙ্গে মেবারের রানা প্রতাপের। ব্যাস, আমাদের এইটুকু জানলেই হবে। এবং আকবর আরো একটা যুদ্ধ লড়ে, সেটা হচ্ছে তালিয়াকোটের যুদ্ধ। কি বললাম? তালিকোটার যুদ্ধ। সরি, যে যুদ্ধটা, আচ্ছা ঠিক আছে, আচ্ছা এই যুদ্ধটা পড়লেই হবে। ওকে, আকবর থেকে এই যুদ্ধটা পড়লেই হবে, হলদিঘাটের যুদ্ধ। ওকে, ব্যাস। এরপরে যে যুদ্ধের কথা আমরা পড়বো তালিকোটার যুদ্ধ, সেটা হচ্ছে আলাদা যুদ্ধ, সেটা হচ্ছে অন্য দুটো সাম্রাজ্যের মধ্যে হয়েছিল। ওকে, এটা ক্লিন করে দিচ্ছি আমি, তারপরে তালিকোটের যুদ্ধটা আলোচনা করছি। আকবর থেকে পানিপথের দ্বিতীয় যুদ্ধ এবং হলদিঘাটের যুদ্ধটা পড়ে নিলেই হবে। আচ্ছা, এবার তালিকোটার যুদ্ধটা আলোচনা করব। এটা আবার অন্য দুটো সাম্রাজ্যের মধ্যে হচ্ছে। তালিয়াকোটের যুদ্ধ। ওকে, এটা আবার অন্য দুটো সাম্রাজ্যের মধ্যে হচ্ছে, তালিকোটার যুদ্ধ বা তালিয়াকোটার যুদ্ধ। এই যুদ্ধটা হয়েছিল কত খ্রিস্টাব্দে? এটা হয়েছিল 1565 খ্রিস্টাব্দে। 1565 খ্রিস্টাব্দে তালিয়াকোটের যুদ্ধটা হয়েছিল। এবার কাদের মধ্যে হয়েছিল? দেখো, সেই সময় দক্ষিণ ভারতে একটা সাম্রাজ্য ছিল, সেই সাম্রাজ্যের নাম কি ছিল? বিজয়নগর। দক্ষিণ ভারতের একটা সাম্রাজ্য ছিল বিজয়নগর, বড় একটা সাম্রাজ্য। কর্ণাটকের ওই অঞ্চলটাই গড়ে উঠেছিল বিজয়নগর সাম্রাজ্য। এবার এই সাম্রাজ্যের উপর আক্রমণ করেছিল কতগুলো গোষ্ঠী, সেই যুদ্ধটা হচ্ছে তালিয়াকোটের যুদ্ধ। কারা কারা ছিল? যেমন বিজাপুর, গোলকোন্ডা, বিদর, আহমেদনগর। যেমন বিজাপুর, গোলকোন্ডা, আহমেদনগর, বিদর। তো এরা সবাই একজোট হয়েছিল এবং একজোট হয়ে বিজয়নগরের উপর আক্রমণ করেছিল, এবং এই যুদ্ধটা ইতিহাসে তালিয়াকোটের যুদ্ধ নামে পরিচিত। কবে হয়েছিল সেটা? সেটা হয়েছিল 1565 খ্রিস্টাব্দে। খুব ইম্পর্টেন্ট। এবং এরা সবাই যেহেতু একসাথে বিজয়নগরের উপর আক্রমণ করেছিল, এর ফলে বিজয়নগর যুদ্ধে হেরে যায়। বিজয়নগর যুদ্ধে হেরে যায় এবং সেই সময় বিজয়নগরের সিংহাসনে ছিল রাম রায়। রাম রায় ছিল সিংহাসনে এবং রাম রায়ের পরাজয় হয়। তবে একটা জিনিস জানতে হবে বিজয়নগর সাম্রাজ্য থেকে, সেটা হচ্ছে এই বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী ছিল হাম্পি। হাম্পি। এবং বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করে প্রথম হরিহর ও বুক্কা, এবং সাম্রাজ্য প্রতিষ্ঠা করে প্রথম হরিহর ও বুক্কা। ওকে, এই কটা জিনিস মনে রাখতে হবে তালিয়াকোটের যুদ্ধ থেকে। 1565 খ্রিস্টাব্দে হয়েছিল বিজয়নগরের ওপর বিজাপুর, গোলকুন্ডা, আহমেদনগর, বিদার, এরা সবাই একসাথে হয়ে আক্রমণ করেছিল। এর ফলে বিজয়নগর যুদ্ধে হেরে যায়। সেই সময় বিজয়নগরের সিংহাসনে ছিল রাম রায়, তাই রাম রায়ের পরাজিত হয়। এবং এটা যে জানতে হবে যে বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী যেটা ছিল সেটা ছিল হাম্পি, এবং এই বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করে প্রথম হরিহর ও বুক্কা। এই কটা পয়েন্ট এখান থেকে জানতে হবে। ওকে, এরপরে আমরা যে যুদ্ধের কথা পড়বো সেটা হচ্ছে
পানিপথের তৃতীয় যুদ্ধ। পানিপথের তৃতীয় যুদ্ধ, প্রথম যুদ্ধ আর দ্বিতীয় যুদ্ধ সম্পর্কে আমরা অলরেডি পড়ে ফেলেছি। এবার আমরা দেখব পানিপথের তৃতীয় যুদ্ধ। এবার আমরা দেখব পানিপথের তৃতীয় যুদ্ধ। আচ্ছা, পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়েছিল? 1761 খ্রিস্টাব্দে। সালটা মনে রাখতে হবে, 1761 খ্রিস্টাব্দে। 1761 খ্রিস্টাব্দে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল। কাদের মধ্যে হয়েছিল? আহমদ শাহ আবদালির সঙ্গে মারাঠা শক্তির। আহমেদ শাহ আবদালির সঙ্গে মারাঠা শক্তির। এবং মারাঠা শক্তিকে ফরাসিরা সাপোর্ট করেছিল। ওকে, আহমদ শাহ আবদালির সঙ্গে মারাঠা শক্তির হয়েছিল, মারাঠা শক্তিকে ফরাসিরা সাপোর্ট করেছিল। এবং এই যুদ্ধে মারাঠা শক্তির পরাজয় হয় এবং আহমেদ শাহ আবদালি যুদ্ধে জয়লাভ করে। এই যুদ্ধে মারাঠা শক্তি পরাজিত হয়েছিল। এবং এই সময় মারাঠা পেশোয়া কি ছিল সেটাও পরীক্ষায় আসে। এই সময় মারাঠা পেশোয়া ছিল বালাজি বাজিরাও। যাকে আমরা নানা সাহেব বলে চিনি। এই সময় মারাঠা পেশোয়া ছিল বালাজি বাজিরাও, যাকে আমরা ইতিহাসে নানা সাহেব নামে চিনি। তো এই ছিল পানিপথের তৃতীয় যুদ্ধ। এবার তোমাদের আমি কি করি, পানিপথের তিনটে যুদ্ধই একবারে সুন্দরভাবে লিখে দিই। এই তিনটে যুদ্ধ গন্ডগোল বাঁধে খুব। দেখো, প্রথম যুদ্ধ, ফার্স্ট যুদ্ধ, ফার্স্ট পানিপথের যুদ্ধ হয়েছিল বাবরের সঙ্গে ইব্রাহিম লোদির। বাবরের সঙ্গে ইব্রাহিম লোদির 1526 খ্রিস্টাব্দে। এটা ছিল ফার্স্ট পানিপথের যুদ্ধ। তারপরে আমরা পেলাম সেকেন্ড পানিপথের যুদ্ধ, সেটা হয়েছিল হিমুর সঙ্গে বৈরাম খাঁ। এটা হয়েছিল 1556 খ্রিস্টাব্দে, সেকেন্ড পানিপথের যুদ্ধ। তারপরে আমরা পেলাম থার্ড পানিপথের যুদ্ধ, যেটা এক্ষুনি পেলাম। এটা হয়েছে আহমেদ শাহ আবদালির সঙ্গে মারাঠা শক্তির। আহমেদ শাহ আবদালির সঙ্গে মারাঠা শক্তির কত খ্রিস্টাব্দে? 1761। ওকে, এই তিনটে পানিপথের যুদ্ধ হয়েছিল, যেগুলো আমাদের মনে রাখতে হবে, পরীক্ষায় প্রশ্ন আসে। প্রথম পানিপথের যুদ্ধ, দ্বিতীয় পানিপথের যুদ্ধ এবং তৃতীয় পানিপথের যুদ্ধ। প্রথম যুদ্ধ হয়েছে বাবরের সঙ্গে ইব্রাহিম লোদির 1526 খ্রিস্টাব্দে। দ্বিতীয় যুদ্ধ হয়েছে হিমুর সঙ্গে বৈরাম খাঁ 1556 খ্রিস্টাব্দে। এবং তৃতীয় পানিপথের যুদ্ধ আহমেদ শাহ আবদালির সঙ্গে মারাঠা শক্তির 1761 খ্রিস্টাব্দে। এরপরে যে যুদ্ধের কথা আমরা পাই সেটা হচ্ছে বিদারার যুদ্ধ। দেখো, এই ছিল একদম ভারতের ইতিহাসের যুদ্ধ। এবার যে যুদ্ধটা আমরা পাবো সেটা হচ্ছে ভারতের কেউ যুদ্ধটা লড়ছে না, যুদ্ধটা বৈদেশিক শক্তিরা লড়ছে। কিন্তু কোথায় লড়ছে? ভারতের লড়ছে। সেটা হচ্ছে বিদারার যুদ্ধ, বিদারার বা বেদেরার যুদ্ধ। ওকে, বেদারার যুদ্ধ। এটা কিন্তু ভারতের কেউ যুদ্ধটা করছে না, যুদ্ধ করছে ভারতে সেই সময় যে সমস্ত সাম্রাজ্যবাদী শক্তিগুলো এসেছিল উপনিবেশ স্থাপন করার জন্য, সেই রকম দুটো শক্তির মধ্যে হচ্ছে। কাদের মধ্যে হচ্ছে? ডাচদের সঙ্গে ইংরেজদের, ডাচ বা ওলন্দাজদের সঙ্গে ইংরেজদের। কত খ্রিস্টাব্দে হচ্ছে সেটা? 1759 খ্রিস্টাব্দে। 1759 খ্রিস্টাব্দে যুদ্ধটা হচ্ছে ডাচদের সঙ্গে ইংরেজদের। ডাচদের সঙ্গে ইংরেজদের হচ্ছে, ডাচ বা ওলন্দাজদের সঙ্গে ইংরেজদের বিদারার যুদ্ধ হচ্ছে 1759 খ্রিস্টাব্দে। ওকে, এই যুদ্ধে ইংরেজরা জয়লাভ করেছিল।
এই যুদ্ধে ইংরেজরা জয়লাভ করেছিল এবং ইংরেজরা জয়লাভ করার ফলে এই যে ডাচ সাম্রাজ্য ছিল, এই ডাচ সাম্রাজ্যের পতন হয়। ভারত থেকে সম্পূর্ণভাবে ডাচ সাম্রাজ্যের পতন হয় এবং এই ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলতে পারি, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিদারার যুদ্ধ হয়েছিল 1759 খ্রিস্টাব্দে এবং এই যুদ্ধে ডাচরা পরাজিত হয়। এর ফলে ইংরেজরা একচ্ছত্রভাবে ভারতবর্ষের সাম্রাজ্য বিস্তার করতে শুরু করে এবং এই সময় ইংরেজদের যে সেনাপ্রধান ছিল তার নাম লর্ড ক্লাইভ। কি বললাম? লর্ড ক্লাইভ। ওকে, হয়েছে বিদারার যুদ্ধ। এরপরে যে যুদ্ধটা পড়বো আমরা, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের ইতিহাসের জন্য, শুধুমাত্র ভারত নয়, আমাদের বাংলার ইতিহাসেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা যুদ্ধ। সেটা হচ্ছে পলাশীর যুদ্ধ। বহুবার পরীক্ষা এসেছে পলাশীর যুদ্ধ। পলাশীর যুদ্ধ এটা কবে হয়েছিল? এটা হয়েছিল 1757 খ্রিস্টাব্দে এবং পলাশীর যুদ্ধের পরে বাংলা থেকে একদম নবাবী শাসন বিলুপ্ত হয়ে যায় এবং ইংরেজরা বাংলা সহ পুরো ভারতবর্ষ শাসন করা শুরু করে। কোন যুদ্ধের ফলে? পলাশীর যুদ্ধের ফলে। কাদের মধ্যে হয়েছিল? বাংলার নবাব বা বাংলার শেষ স্বাধীন নবাব আমরা বলতে পারি সিরাজ উদ্দৌলার সঙ্গে ইংরেজদের বা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়েছিল। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আচ্ছা পুরোটাই লিখে দিই। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়েছিল পলাশীর যুদ্ধ 1757 খ্রিস্টাব্দে। এই যুদ্ধে কি ইংরেজরা জয়লাভ করে এবং সিরাজদৌল্লা যুদ্ধে পরাজিত হয়। এবার দেখো, সিরাজদৌল্লা যুদ্ধে পরাজয়ের পর সিংহাসনে কাকে বসানো হয়? সিংহাসনে বসানো হয় মীর জাফরকে। সিংহাসনে বসানো হয় মীর জাফরকে এবং সিরাজদৌল্লাকে হত্যাও করা হয়। কে হত্যা করে? এই মীর জাফরের পুত্র মিরন। মীর জাফরের পুত্র মিরন সিরাজদৌল্লাকে হত্যা করে। কোথায়? গঙ্গাতে হত্যা করা হয়, কারণ সিরাজদৌল্লা যুদ্ধে হেরে যাওয়ার পর বিকেলের দিকে নৌকো করে গঙ্গা পাড়ি হয়ে সাম্রাজ্যে ফিরছিল। সেই সময়তেই মীর জাফরের পুত্র মিরন মাঝ গঙ্গায় সিরাজদৌল্লাকে চাকু দিয়ে হত্যা করেছিল। এই ছিল পলাশীর যুদ্ধ। পলাশীর যুদ্ধের পর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বক্সারের যুদ্ধ। আরো একটা গুরুত্বপূর্ণ যুদ্ধ, সেটা হচ্ছে বক্সারের যুদ্ধ। পলাশী যুদ্ধ শেষ হলো, এবার আমরা দেখব বক্সারের যুদ্ধ। বক্সারের যুদ্ধ। বক্সারের যুদ্ধ। বক্সারের যুদ্ধ কবে হয়েছিল? এটা হয়েছিল 1764 খ্রিস্টাব্দে। বক্সারের যুদ্ধ হয়েছিল 1764 খ্রিস্টাব্দে। কাদের মধ্যে হয়েছিল? এই যুদ্ধটা আবার অনেক কটা রাজা একসঙ্গে হয়ে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধটা করেছিল। কারা কারা একসঙ্গে হয়েছিল? একসঙ্গে হয়েছিল বাংলার সেই সময় যে নবাব ছিল মীর কাসিম, তবে বাংলা নবাব তিনি ছিলেন না, তাকে সরিয়ে দেওয়া হয়েছিল সিংহাসন থেকে। অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং মুঘল সম্রাট শাহ আলম। এই তিনজনা একসঙ্গে হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করছে বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে এবং এই যুদ্ধে এই তিনটে শক্তি একসঙ্গে পরাজিত হয়েছিল এবং ব্রিটিশরা জয়লাভ করেছিল। কোন যুদ্ধে? বক্সারের যুদ্ধ 1757 খ্রিস্টাব্দে। এবং বক্সারের যুদ্ধের সময় ব্রিটিশ সেনাপতি কে ছিল? তার নাম হচ্ছে হেক্টর মুনরো। এই নামটা মনে রাখতে হবে, পরীক্ষায় আসে। হেক্টর মুনরো, এই নামটা অবশ্যই মনে রাখতে হবে যে বক্সারের যুদ্ধ যখন হচ্ছে তখন ব্রিটিশ সেনাপতি কে রয়েছে? ব্রিটিশ সেনাপতি রয়েছে হেক্টর মুনরো। এবং এটাও মনে রাখতে হবে সেই সময় বাংলার নবাব কে ছিল?
বক্সার যুদ্ধের সময় বাংলার নবাব ছিল মীর জাফর। মীর কাসিম নয়, মীর জাফর ছিল সেই সময় বাংলার নবাব বক্সার যুদ্ধের সময়। এবং ব্রিটিশ সেনাপতি কে ছিল? ব্রিটিশ সেনাপতি ছিল হেক্টর মনরো। তো এই ছিল বক্সারের যুদ্ধ। বক্সার যুদ্ধ থেকে এটুকু পড়ে নিলেই হবে। এবং পাশাপাশি ভারতের ইতিহাসে প্রায় সব যুদ্ধ শেষ হয়ে গেল। এরপর কোনো গুরুত্বপূর্ণ যুদ্ধ হয়নি। ওকে, এরপর আমাদের যেটা জানতে হবে সেটা ভারত স্বাধীনতার পর। ভারত স্বাধীনতার পর ভারত তার পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে বিভিন্ন রকম যুদ্ধ লড়েছে। আমরা দেখতে পাই চীনের সঙ্গে যুদ্ধ হয়েছে, পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয়েছে। তো চীন এবং পাকিস্তানের সঙ্গে কি কি যুদ্ধ হয়েছে সেটাও জানতে হবে। সবার আগে জেনে নিই চীনের সঙ্গে। ভারত এবং চীনের সঙ্গে যে যুদ্ধটা হয়, ভারত চীন যুদ্ধ বা ইন্দো চাইনা ওয়ারও বলা হয় এটাকে। ভারত চীন যুদ্ধ কত সালে হয়েছিল? যুদ্ধটা আমরা দেখতে পাই বা অনেকেই জানি 1962 খ্রিস্টাব্দ বা 1962 সালে ভারত চীন যুদ্ধটা হয়েছিল। এবং এই যুদ্ধে কিন্তু ভারত হেরে যায়। ভারত এই যুদ্ধে হেরে যায়। চায়নার আর্মিরা বা চায়না জয়লাভ করে বা চীন এই যুদ্ধে জয়লাভ করে। এবং যে পয়েন্টটা এখান থেকে তোমাদের জানতে হবে সেটা হলো এই যুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিল? সেটা জওহরলাল নেহরু। এবং এই সময় ভারত কিন্তু সামরিক দিক থেকে অত শক্তিশালী ছিল না, সবে স্বাধীনতাপ্রাপ্ত একটা দেশ। এবং সামরিক দিক থেকে ভারতকে কিন্তু জোরও সেই সময় দেওয়া হয়নি বা খুব একটা সাহায্য করা হতো না। এই কারণে ভারত এই সময় যুদ্ধে জয়লাভ করতে পারেনি, যুদ্ধে হেরে যায়। এবং সেই সময় ভারতের প্রতিরক্ষা মন্ত্রী কে ছিল? প্রতিরক্ষা মন্ত্রী ছিল ডি কে কৃষ্ণ মেনন। নামটা মনে রাখবে, প্রতিরক্ষা মন্ত্রী ডি কে কৃষ্ণ মেনন। সেই সময় ভারতের প্রতিরক্ষা মন্ত্রী ছিল ডি কে কৃষ্ণ মেনন। এবং ডি কে কৃষ্ণ মেনন পদত্যাগ করে এই যুদ্ধে। ভারত হেরে যাওয়ার পর পদত্যাগ করে। এবং এরপরে ভারতের ডিফেন্স সিস্টেমে বাজেটটা বাড়ানো হয় এবং বিভিন্ন যে দিকগুলো মানে দুর্বলতার দিকগুলো রয়েছে সেইগুলোকে খুঁটিয়ে দেখা হয় এবং ডিফেন্স সিস্টেমকে ভারত আরো স্ট্রং করার চেষ্টা করে। এই ছিল ভারত চীন যুদ্ধ। এরপরে ভারত পাকিস্তানের সঙ্গে যুদ্ধ লড়ে। পাকিস্তানের সঙ্গে 3টে যুদ্ধ হয়েছে। দেখো, ভারত পাকিস্তান যুদ্ধটা একবার আলোচনা করে নিই। এরপরে ভারত পাকিস্তান যুদ্ধ। ভারত পাকিস্তান যুদ্ধ 3টে যুদ্ধ হয়েছিল। ভারত পাকিস্তানের সঙ্গে প্রথম যে যুদ্ধটা হয়েছিল সেটা হয়েছিল 1965 খ্রিস্টাব্দে, চায়না যুদ্ধের পরে। 62 চায়না যুদ্ধ, 1965 খ্রিস্টাব্দে ভারত পাকিস্তান যুদ্ধ হয় এবং এই যুদ্ধে ভারত জয়লাভ করে। পাকিস্তানের সঙ্গে ভারতের যতগুলো যুদ্ধ হয়েছে প্রতিটা যুদ্ধে ভারত জয়লাভ করেছে। প্রথম যুদ্ধ হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধ 1565 খ্রিস্টাব্দে। তখন কিন্তু ভারতের থেকেও পাকিস্তানের আর্মি স্ট্রং ছিল সেই সময়, তবুও ভারত কিন্তু যুদ্ধে জয়লাভ করেছে। কারণ সেই সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিল এটাও জানতে হবে, লাল বাহাদুর শাস্ত্রী। এই প্রধানমন্ত্রীর নামগুলো কিন্তু পরীক্ষায় আসে যে ভারত পাকিস্তান যুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিল, এইরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। এই জন্য এই যুদ্ধগুলো সালগুলো জানার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর নামটাও কিন্তু জেনে রাখতে হবে, সেগুলো পরীক্ষায় আসে। তো ভারত পাকিস্তানের সঙ্গে প্রথম যুদ্ধ যেটা হয় 1965 সালে। দ্বিতীয় যুদ্ধ হয় 1971, যেটা হয় বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ, সেখানে ভারত সাহায্য করেছিল। সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিল ইন্দিরা গান্ধী, আয়রন লেডি। ইন্দিরা গান্ধী আয়রন লেডি সেই সময় ভারতের প্রধানমন্ত্রী। এবং শেষ যে যুদ্ধটা ভারতের সঙ্গে পাকিস্তান হয়েছে সেটা হচ্ছে 1999, যেটাকে আমরা কার্গিল যুদ্ধ বলি।
এবং এই সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিল অটল বিহারী বাজপেয়ী। অটল বিহারী বাজপেয়ী। পাকিস্তানের সঙ্গে এই তিনটে যুদ্ধ আমাদের পড়ে রাখতে হবে, তিনটে যুদ্ধতেই ভারত জয়লাভ করে। আচ্ছা, এই সময় রাষ্ট্রপতির নামটা মনে রাখতে হবে কে আর নারায়ণ। কার্গিল যুদ্ধের সময় কি বললাম, কে আর নারায়ণ। তো ভারত পাকিস্তানের তিনটে যুদ্ধ হয়। প্রথম যুদ্ধ 1965 খ্রিস্টাব্দে, সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী। তারপরে হয় 1971, যেটা বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ, সেখানে ভারত সাহায্য করেছিল এবং জয়লাভ করেছিল। সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। এবং শেষ যে যুদ্ধটা করেছিল সেটা হচ্ছে 1999 খ্রিস্টাব্দে, যেটাকে আমরা কার্গিলের যুদ্ধ বলি। সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিল অটল বিহারী বাজপেয়ী এবং রাষ্ট্রপতি ছিল কে আর নারায়ণ। তো ভারতের ইতিহাসের যে গুরুত্বপূর্ণ যুদ্ধ সেগুলো নিয়ে আজকে আলোচনা করলাম। এর বাইরে কোনো যুদ্ধ নাই বা এর বাইরে কোনো প্রশ্ন আসে না। এই কটা যুদ্ধ আমাদের খুব ভালো করে পড়ে রাখতে হবে। এই যুদ্ধগুলো থেকে কিন্তু পরীক্ষায় একটা থেকে দুটো কোশ্চেন আসে, যেগুলো কিন্তু আমরা দেখতে পাই। তো ভালো করে পড়ে রাখতে হবে। তো আজকের ক্লাসটা এইটুকুই থাকবে এবং এখানেই ক্লাসটা শেষ করছি। সবাই ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো। আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। এরকম প্রতিদিন জিকে ক্লাস আমি নিয়ে আসবো, মোস্ট ইম্পর্টেন্ট জিকে ক্লাস, মানে যেগুলো থেকে বা যে টপিকগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন থাকে। বিভিন্ন রকম পরীক্ষা হতে পারে, সে পুলিশের পরীক্ষা হতে পারে, ফুড এসআই পরীক্ষা হতে পারে, বা পিএসসির পরীক্ষা হতে পারে, বা এমটিএস, সিএইচএসএল, রেলের যে কোনো পরীক্ষা হতে পারে। যে যে মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো থেকে প্রশ্ন আসে সেই টপিকগুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা বা ক্লাসটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো এবং চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।